কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। অর্ধমঙ্গেশ্বরী মহামতি রানী ভবানীর স্মৃতি বিজড়িত এবং জীবনানন্দ দাশের বনলতা সেনের কল্পনগরী আমাদের প্রিয় জেলা নাটোর। কাঁচাগোল্লা, উত্তরা গণভবন আর চলনবিলের জেলা নাটোরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 1944 সালে স্থাপিত বিদ্যালয়টি 1968 সালে জাতীয়করণ হয়। প্রভাতী ও দিবা শিফটের তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 32টি শাখায় বর্তমানে প্রায় 2000 শিক্ষার্থী এখানে লেখাপড়া করেন, যাদের দায়িত্বে আছেন একজন প্রধান শিক্ষক, 2 জন সহকারী প্রধান শিক্ষক এবং 49 জন সহকারী শিক্ষক। লেখাপড়া ও সংস্কৃতি চর্চায় বিদ্যালয়টি নাটোর জেলায় সেরা। শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা 2019-এ বিদ্যালয়টি বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে। কেবলমাত্র সপ্তম শ্রেণীতেই প্রভাতী ও দিবা শিফটে 4টি শাখায় অধ্যয়নরত 240 জন শিক্ষার্থী। তাদেরকে 24টি দলে ভাগ করে 6 জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয় এবং গত 3রা আগস্ট 2019 খ্রিস্টাব্দে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 20 জন আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধার উপস্থিতিতে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন স্যার। এরপর শুরু হয় মাঠ পর্যায়ে সাক্ষাৎকার। প্রায় 1.5 মাস যাবৎ 20 জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এই প্রামাণ্য চিত্রটি তৈরি করা হয়। আসসালামু আলাইকুম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বন্ধুরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই। সর্বপ্রথমে আমরা আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন? আপনি কি তাকে স্বচক্ষে দেখেছেন? ইনশাল্লাহ আমি আমার বহুতবার তার সাথে আমার সৌভাগ্য হয়েছে এবং ওনার সাক্ষাৎকার ছিল এবং আমরা সেই সময় আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। এই সুবাদে আমরা ওনাকে বহুবার এখানেও দেখেছি এবং বড় সৌভাগ্য হয়েছে যুদ্ধকালীন আগে যারা হয়েছে, কিন্তু 10ই জানুয়ারি আমার এমন সৌভাগ্য হয়েছে আমি শঙ্কর কাকা এবং মুমতাজ ভাইয়ের ইয়াতে আমি যে ওই 10ই জানুয়ারি যে পতাকা যে ব্যানার ধরেছে, ব্যানারকে আমি ধরে থাকার সৌভাগ্য আমার আল্লাহ দিয়েছিল। এটা আমার আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমাদের পক্ষ থেকে এবং নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল থেকে আপনার জন্য এই ফুল, সামান্য ফুল উপহার নিন। ধন্যবাদ। স্যার, যুদ্ধকালীন সময়ে আপনি আমাদের কিছু বিশেষ ঘটনার কথা বলুন। আমরা যখন মির্জাপুর থেকে ঠিক পশ্চিমে এক জায়গায় আমরা 5 জন কয়েকটা রাজাকারকে মারতে গেছিলাম। ওই সময় দেখি যে আমরা 5 জন, তারা আসলে 7 জন। তো আমরা যখন ধরতে যাবো এই মুহূর্তে একজন বলে বসলো এই মুহূর্তে যদি আমরা অ্যাটাক করি তাহলে কিন্তু আমরা সবাই মারা পড়বো এবং ধরা পড়বো। সেখানে আমরা অ্যাটাক করে সরে আসি। তার পরের দিনই কিন্তু আমরা 2 জনকে তারা আটকে রাখছিল স্কুলে। আমার বাবা একজন বৃদ্ধ ছিল, সে একজন ইমাম ছিলেন, উনি যায়। মুক্তিযুদ্ধের সময় কার পরামর্শ বা অনুপ্রেরণা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল? বঙ্গবন্ধু 7 মার্চের পর নাটোরে যেরকম একটা হামলা হয়েছিল বিহারিপট্টিতে, তারপর সেখানে থেকে আসে সাতনিতে একটা অপারেশনে আমার ভাই সেখানে মারা পড়ে, 450 লোক জবাই হয়ে যায় সেখানে। মুক্তিযুদ্ধের সময় আপনার পরিবারে কি কেউ শহীদ হয়েছিল কি না? আমার বড় ভাই শহীদ হয়েছেন, তার নাম মোহাম্মদ আবুল কালাম। মুক্তিযুদ্ধে আপনি কোথায় থেকে ট্রেনিং নিয়েছিলেন? আমরা সাতনিতে একদিকে মাঠে ট্রেনিং নিয়েছিলাম। আলেকুদ্দিন ছিল আমাদের কমান্ডার, আমাদের ট্রেনিং কমান্ডার ছিলেন হচ্ছে আবুল সবুর খান। সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। ওয়ালাইকুম স্যার, আমরা কেমন আছেন স্যার আপনি? আমরা নাটোর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ছাত্রী, আমাদের সাথে একটু আপনি সময় দিতে পারবেন? বঙ্গবন্ধুকে আপনি সচক্ষে দেখেছেন কি? হ্যাঁ, সচক্ষে দেখেছি। নাটোর থেকে উনি রিক্সায় হরিশপুর যাচ্ছিলেন, তখন ওনাকে সাথে দেখেছি এবং রিক্সার সাথে দেখেছিলাম। বঙ্গবন্ধুর কোনো ভাষণ আপনি সামনাসামনি শুনেছেন কি? শুনলে সেই অনুভূতিটি ব্যক্ত করুন। হ্যাঁ, বঙ্গবন্ধু ভাষণ হরিশপুর মাঠে উনি ভাষণ দিয়েছিলেন, তখন ওনার সাথে ছিলাম এবং দেখেছি উনি খুব কড়া ভাষণ দিয়েছিলেন এবং স্বাধীনতার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা? বঙ্গবন্ধুর স্মৃতি আমার তেমন কিছু নাই, শুধু হচ্ছে উনি যখন ভাষণ দিচ্ছিলেন হরিশপুর মাঠে তখন তার পাশে আমি ছিলাম। বঙ্গবন্ধুর তরুণ জীবনে যে নেতৃত্বগুলো অর্জন করেছে সে সম্পর্কে আপনার কি মতামত? বঙ্গবন্ধু দেশকে খুব ভালোবাসতেন, দেশের জনগণ ভালোবাসতেন। তিনি জান বাজি রেখেও, তিনি জেল খেটেও দেশকে ভালোবাসার জন্য চেষ্টা করেছিলেন। স্যার, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? তখন আমার 14 বছর বয়স ছিল। আপনি কোন এলাকা থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন? বর্তমান যেখানে দাঁড়ায় আছে এর নাম হচ্ছে সাতনি এলাকা। এই সাতনি ভাবনি আগদিঘা এলাকায় আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। স্যার, 1971 সালে 4 জুন এখানে সাতনি ভাবনি গ্রামে কি ঘটেছিল? 1971 সালে 4 জুন আগের রাত্রিতে এলাকাটা আর্মি এবং বিহারি সহকারে এবং কিছু কিছু দুষ্কৃতী এলাকা ঘিরে রেখে এলাকার সম্পূর্ণ বাড়ি থেকে কিছু লোকজন ছুটে আসে, তাদেরকে ধরে নিয়ে আসে। 450 লোককে এখানে ধরে নিয়ে এসে এই সাতটি সুইচ গেটের পাশে এবং জবাই করে করে তাদের উপরকে অ্যাসিড নিক্ষেপ করে থুয়ে গেছিলো। কিন্তু ওই সময় আমরা নিরস্ত ছিলাম। প্রথম পর্যায়ে আমরা বাহির থেকে শুধু লক্ষ্য করেছি যে এখানে এই ঘটনাগুলো ঘটেছে। ওনারা যাওয়ার পর তখন আমরা আসে লাশ সব খুঁজতে দেখি, একজন লাশকে দেখি যে গলা কাটছে কিন্তু মারা যায়নি। তাকে আমরা উঠায় নিয়ে যাই মমিনপুর, ওখানে একটা ডাক্তার ছিলেন টুকু ডাক্তার, ওকে দিয়ে আমরা নিজেরাই সেলাই করেছি। সেলাই করে বহুদিন সে বাইরে ছিল, বাইরে থাকার পর উনি মারা গেছে। এবং সেখানে আমার এক ভাইও ছিল আবুল কালাম, সে এখানে মৃত্যুবরণ করেছে। লাস্ট পর্যন্ত শেষে আমার মায়ের নামাজের শাড়ি নিয়ে এসে তাকে আমি দাফন কাফন করাইছি। মাঠ, সেখানে তার সঙ্গে আমার একটু দেখা করার সৌভাগ্য হয়েছিল আর কি। স্যার, বঙ্গবন্ধুর কোনো ভাষণ কি আপনি সামনাসামনি শুনেছেন? শুনলে সেই অনুভূতি ব্যক্ত করুন। না, বঙ্গবন্ধুর কোনো ভাষণ সরাসরি আমি সৌভাগ্য হয়নি, তবে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই সময়কার ভাষণ আমার শোনা হয়েছে। স্যার, বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি রয়েছে কি? না, সামনাসামনি তেমন কোনো স্মৃতি নাই, তবে দেশ স্বাধীনের পরে যে বাংলাদেশের নাটোরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হরিশপুর ওয়াবদার মাঠে এখানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে আমি অংশগ্রহণ করেছিলাম এবং দেখেছিলাম, এবং সেই সময়ে আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে একটু কর্মর্দন করার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে এই ফুলের শুভেচ্ছা। স্যার, আপনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি সচক্ষে দেখেছিলেন? সচক্ষে দেখেছি, হরিশপুর ওই অবতার মাঠে দেখেছি এবং গণভবনে আসছিল, এখানেও আমরা দেখেছি, সচক্ষে দেখেছি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ ও অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিতে সাহায্য হয়েছে? বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি কমান্ডার বাবু, যুদ্ধকালীন কমান্ডার। হ্যাঁ, বলো। স্যার, আপনি আপনার যুদ্ধের অস্ত্রগুলো কি করেছিলেন? আপনি আপনার যুদ্ধের অস্ত্রগুলো কি করেছিলেন? অস্ত্রগুলো কি করেছিলেন? অস্ত্র জমা দিছি, খান সেনার হাতে জমা দিছি। আমি যখন আমাকে গ্রাম ঘিরা করে ধরে নিয়ে আসে, আমি খান সেনার হাতে ধরা দিছি। বা আমাকে অনেক অত্যাচার জ্বালা অত্যাচার করেছে, আমার 2 পা বাঁধিছে রডের কাছে,
2 হাত বাঁধেছে, গায়ে পিন মারিছে, কারেন্টের শর্ট দিছে, ব্যাটারি চার্জ করেছে, লোকে ছুঁই ফুটাছে। আমি অবসরপ্রাপ্ত প্রফেসর অলোক মৈত্র। যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন আমার বয়স 16 এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সচক্ষে দেখেছেন কি? হ্যাঁ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সচক্ষে দেখেছি। উনি নাটোরে এসেছিলেন। নাটোর বড় হরিশপুরে একটি জনসভা করেছিলেন। সেই জনসভায় আমি উপস্থিত ছিলাম এবং তাকে দূর থেকে দেখেছি। ক্ষুধা ও দৈনন্দিন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় প্রত্যয় প্রচেষ্টা আপনাকে কতখানি আনন্দিত করেছে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা এবং দারিদ্র্যের বিরুদ্ধেই তো লড়াই করেছিলেন, শোষণের বিরুদ্ধেই তো লড়াই করেছিলেন। আমরা তার এই লড়াইয়ে সাধ্যমতো শরিক হয়েছিলাম। স্যার, মুক্তিযুদ্ধ চলাকালে আপনার অভিজ্ঞতা সমূহ সম্পর্কে আমাদের একটু বলবেন। দল গঠন করে শুধু আমাদের নাটোরে নয়, শুধু আমি যে পাড়ায় বাস করি আলাইপুরে নয়, সমস্ত মহল্লার যারা বয়স্ক ছিলেন তাদের নেতৃত্বে আমরা ডিউটি করতাম, আমরা পাহাড়ে দিতাম, সারা দিন রাত্রি লাঠি নিয়ে পাহাড়ে দিতাম। কিন্তু আস্তে আস্তে অত্যাচার বাড়তে থাকলো। সেই আধুনিক অস্ত্রে সজ্জিত পাক বাহিনীর সাথে আমরা সম্মুখ যুদ্ধে পেরে উঠলাম না। তাদের কাছে আধুনিক অস্ত্র অনেক দূর থেকে তারা গোলা ছুটছে, কয়েক মাইল দূর থেকে, আর সেই গোলা আমাদের নাটোরে এসে বিভিন্ন বাড়িতে পড়ছে, আমাদের মানুষজনের মাথার উপরে সেই গোলা পড়ছে। সে একটা ভয়ঙ্কর অবস্থা। আমরা তখন মাটির গর্ত করে সেই মাটির গর্তের মধ্যে যখন গোলা পড়তো তখন ঢুকে পড়তাম। মাটির গর্ত করে সেই মাটির গর্তের মধ্যে ঢুকে পড়তাম। তখন সব খবর পাচ্ছি, এই গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, ওই গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, ওই গ্রামে মানুষের বাঙালিদেরকে হাত বেঁধে মেরে ফেলছে, এইরকম সব খবর পাচ্ছি। নিজে শত শত লাশ দেখেছি। নদী দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, আত্রাই নদী দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তোমরা যদি ওইদিকে বাড়ি হয়ে থাকে আত্রাই নদী জানবে, সেই নদীর আমাদের মাঝিরা হাত পা বাঁধা অবস্থায় ফোলা ফোলা শত শত মৃতদেহ, মানে পাক হানাদার বাহিনী এবং রাজাকারেরা সেই মানুষজনকে হত্যা করেছে, করে করে নদীর মধ্যে ফেলে দিয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে এত কিছু বলেছেন, আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে শুনলে সেজন্য তোমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু জানতে এসেছি। আপনি কি কিছু বলবেন? বলবো। এই মুক্তিযুদ্ধে আপনার আপনজন, তার নাম ও পরিচয় দিন। যে মুক্তিযোদ্ধা সে আমার স্বামী, তার নাম মৃত মোহাম্মদ বাদশা মিয়া, তার বাবার নাম আব্দুল সোবহান মিয়া, তার মাতার নাম ডালিমন বেওয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন আপনি কি মুক্তিযোদ্ধাদের কোনো সাহায্য করতে পেরেছিলেন? জি, পেরেছি। মুক্তিযোদ্ধা যখন আমরা এই মুক্তিযোদ্ধাদেরকে ভাত রান্না করে খাচ্ছি, মুড়ি চিড়ে বেঁধে দিছি, আশ্রয় দিছি। তো এই মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আপনি কি পেয়েছেন? মুক্তিযোদ্ধা হিসেবে আমি মুক্তিযোদ্ধা ভাতা পাই, আমি অনেক সুবিধা পাই। এলিয়ে আমি ছেলে সন্তান নিয়ে আমি খুব সুখে আছি, শান্তিতে আছি। আপনি তো প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার কন্যা, তো আপনার পিতার অবর্তমানে এখন আপনারা কেমন রয়েছেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে এখন আমরা খুব ভালোই আছি। আব্বা মারা যাওয়ার পরে মুক্তিযোদ্ধা যে ভাতা পাচ্ছি সেই ভাতা দিয়ে আমরা মা ভাই বোন নিয়ে ভালো আছি। প্রতি মাসে আমার মা 12,000 টাকা করে পাচ্ছে, আর 12,000 টাকা পাচ্ছে। এ বাদেও আমরা প্রতি মাসে 12,000 টাকা পাওয়ার পরেও হচ্ছে মা বোনাস পায়, 2 ঈদে বোনাস পায়, তারপরে হচ্ছে বৈশাখী ভাতা পায়। এতে আমরা প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এত সুযোগ সুবিধা পাচ্ছি আমরা, এজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে আপনাকে ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি।
বঙ্গবন্ধু 1947 সাল থেকে 1952 সালে ভাষা আন্দোলনের প্রতিটি স্তরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ভূমিকা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই ভূমিকা আমরা যথেষ্ট মূল্যায়ন করেছি এবং তাকে যথেষ্ট সম্মান দিয়েছি আমরা। সেজন্য তোমরা সবাই মিলে এই তিনাকে সম্মান দিয়ে চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ। নতুন প্রজন্ম কি আপনার অবদান সম্পর্কে অবগত? নতুন প্রজন্মে যারা আছেন, আপনারা যারা আছেন সবাই এই শেখ মুজিবুরের বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং শেখ মুজিবুর রহমান সাহেবের একে স্মরণ করবেন, সবাই মিলে সবাই একে স্মরণ রাখবেন। তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবার কাছে আমার অনুরোধ থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। এই সময় আপনার ভূমিকা কি ছিল? মুক্তিযুদ্ধের সময় আমরা শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা সারা দিয়ে রেসকোর্স ময়দানে যখন ভাষণ হয়, সেই ভাষণের পরে আমরা দলবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই যুদ্ধে এবং 9 মাসকালীন আমরা একভাবে যুদ্ধ করেছি এবং দেশ স্বাধীন করেছি এবং এই দেশকে আমরা এখনও ভালোবেসে আসছি এবং ভালোবেসে যাব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 1971 সালে আমরা শেখ মুজিবুর রহমানের ডাকে ঝাঁপিয়ে পড়েছিলাম যুদ্ধে। 9 মাসকালীনের যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং এ দেশের জন্য অনেক রক্তক্ষয়ী হয়েছে এবং এ দেশকে ভালোবাসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, নাটোর কবে হানাদার মুক্ত হয়? ধন্যবাদ। 1971 সাল 20 ডিসেম্বর মিত্র বাহিনীর কাছে পাক বাহিনীরা সবাই আত্মসমর্পণ করে আর ওই দিনই শহর ছেড়ে হানাদার পাক বাহিনীরা চলে যেতে থাকে। 21 ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। স্যার, আপনি যদি নাটোরের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ। একমাত্র সেই বঙ্গবন্ধু, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ, 52 সালের আন্দোলনে, আগরতলার মামলার ষড়যন্ত্রে সে বরফের মধ্যে, পানির মধ্যে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। সেই জায়গা থেকে তাও উনি বাঙালির কথা ভুলে নাই। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে বলছিল, অনেকেই হতে জানে, যে আমি যদি তোমরা মেরে ফেলো তাহলে আমাকে বাঙালির কাছে, আমার বাংলাদেশে আমার লাশটা পৌঁছিয়ে দিও। সেই কথা আমরা শুনছিলাম রেডিও। মুক্তিযোদ্ধারা আরো সংগঠিত করে এবং সে কিন্তু জানতো যে আমি পাকিস্তানে বন্দী হব এবং সে সময় সে বলে গেছিল, আমি যদি হুকুম দেবা না পারি তোমরা যার যেখানে থেকে ঘরে ঘরে দুর্গ করে করে শত্রুর মোকাবেলা করবে, তোমাদের যা কিছু চাইনি। 1972 সাল বঙ্গবন্ধু এই প্যালেসে আমি একজন খুদে গোয়েন্দা ছিলাম। তো বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করব, আমি একটা আর্টিকেল লিখলাম, ওইটা এখানে জমা হলো। যাই হোক, 17 তারিখে আমার সময় হলো রাত্রি 3টায়। আমি তখন বঙ্গবন্ধুর সামনে যে শ্লোকটা দিলাম, এটা তোমাদেরকে অনুরোধ করব লিখে নিতে। এপার বাংলা ওপার বাংলা, নদীর যেন দুই কুল, তেমনি মিশেছে রবীন্দ্রনাথ আর কবি নজরুল। তফাৎ কি আছে জলার পানি, আল্লাহ ঈশ্বর, ধন্য হে মুজিবর।